স্বাগত জানাচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া আলোচিত সব খবর নিয়ে ভোরের কাগজের প্রতিদিনের আয়োজনে। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। আজ শুরুতেই থাকছে গাজা ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ শিশুদের উপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছে 7 জন তিনি এই সংক্রান্ত প্রজ্ঞাপন পান। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টিস বলেছেন, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তেই এই তালিকায় ফেলা হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, নিজেকেই ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন কমান্ড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান। বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি 14 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে 36,730। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 83,000-এরও বেশি ফিলিস্তিনি। 7 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহতের ফিলিস্তিনের সংখ্যা কমপক্ষে 36,731 জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, হামলায় আরও 83,530 জন আহত হয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় 77 জন নিহত, আরও 221 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় আটকে রয়েছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অটুট সমর্থনের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন বন্ধ করলেই ফিলিস্তিন ভূখণ্ডে উদ্ভূত ভয়াবহ ট্র্যাজেডি বন্ধ হবে। 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেলকে উদ্ধৃত করে তিনি এসব কথা বলেন। নাসের কানানি বলেন, গাজা থেকে বারবার যে সহিংসতার রিপোর্টগুলো দেখা যাচ্ছে, সেখানে দুর্ভোগ এখনও লাখ লাখ নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের জন্য একমাত্র বাস্তবতা। এই ভয়ঙ্কর অবস্থার সংবাদ অবশ্যই স্বাধীনভাবে তদন্ত করা উচিত, যেটি আন্তর্জাতিক বিচার আদালতের আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। তিনি বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েলি বর্বরতা ও নির্বিচারে হত্যার বিষয়ে বিশ্বের প্রত্যেকের কাছে স্পষ্ট। অবশ্যই এটি চরম হতাশাজনক এবং মারাত্মক অপরাধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেদনাদায়ক ট্র্যাজেডি এবং বেপরোয়া ও নৃশংস সহিংসতা চালাচ্ছে ইসরায়েল। শুধু তাদের সমর্থন বন্ধ হলে এই সংঘাত অবসান ঘটতে পারে। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করতে যাচ্ছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টস। শুক্রবার দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে। পাশাপাশি সরকারের উপর থেকে তার দলের সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত 8:40 বেনি গ্যান্টসের এই ব্যাপারে একটি বিবৃতি দেওয়ার কথা আছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না করার কারণে গ্যান্টস পদত্যাগ করছেন। গত মাসে এক টেলিভিশন ভাষণে গ্যান্টস হুমকি দিয়েছিলেন, গাজা নিয়ে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন। তিনি এজন্য 8 জুন সময় বেঁধে দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি নেতানিয়াহু। উল্লেখ্য, বেনি গ্যান্টস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ। এমনকি তিনি গত বছর যুদ্ধকালীন সরকারের অংশ নেওয়ার আগে দেশটিতে অন্যতম প্রধান বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এবারে থাকছে ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত 2টি অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে 26 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
8 এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত লুগানস্ক এবং খেরসন অঞ্চলের কিছু অংশে ইউক্রেনের হামলায় শুক্রবার 26 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর একই বছরে সেপ্টেম্বর মাসে ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক এবং জাপোরিজিয়া ও খেরসন অঞ্চলে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে মস্কো। মূলত এইসব অঞ্চলের কোনোটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করা সত্ত্বেও এগুলোকে রুশ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার দাবি রাশিয়ার। এদিকে ইউক্রেনের সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় ভ্লাদিমির জেলেনস্কির কাছে ক্ষমা চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি নতুন করে $22.5 কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন প্যাকেজে গোলাবারুদ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার দুই নেতার বৈঠকে এসব কথোপকথন হয় বলে জানায় বিবিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত পর্বে মিত্রবাহিনীর নরম্যান্ডি উপকূলে অবতরণ দিবসের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ৬ জন ফ্রান্সে জড়ো হয়েছিলেন। সেখানে জেলেনস্কির সঙ্গে আলাপকালে সামরিক সহায়তা দিতে দেরি হওয়ার দায় মার্কিন কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান নেতার উপর চাপিয়েছেন বাইডেন জেলেনস্কিকে বলেছেন, যুক্তরাষ্ট্র আপনার পাশে থাকবে। জবাবে জেলেনস্কি তার দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ তা উল্লেখ করেন। বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই লড়াই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যে সহায়তা দিয়ে যাচ্ছেন তার উপর আমরা নির্ভর করতে পারি। এবারে নজর দেব ভারতের দিকে। টানা তৃতীয় মেয়াদে ভারতের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন গুছিয়ে আনা হয়েছে। রোববার এই অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সহ অনুষ্ঠানে 7 বিদেশি নেতা যোগ দেবেন। আর সব মিলিয়ে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হবে 8,000। হিন্দুস্তান টাইমস সহ ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিদ্র করতে এরই মধ্যে রাজধানীতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোববার সন্ধ্যা 7:15 প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন। মোদী শপথ গ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থল রাষ্ট্রপতি ভবনে 5 কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি, কমান্ডো, ড্রোন এবং স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলার সময় যে কোনো অপরাধমূলক বা সন্ত্রাসী হুমকি রোধ করতে দিল্লিতে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। এই বিধিনিষেধ 9 থেকে 10 জুন পর্যন্ত কার্যকর থাকবে। বিদেশি অতিথিদের হোটেলে বিশেষ প্রোটোকল সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে নিরাপত্তার আওতায় রয়েছে লীলা, তাজ, আইটিসি, মৌর্য, ক্লারিজেস এবং ওবেরয়ের মতো নামী হোটেলগুলো। অতিথিরা হোটেল থেকে অনুষ্ঠানস্থলে যাবেন নির্দিষ্ট পথে। এ সময় বিভিন্ন রাস্তা বন্ধ এবং ডাইভারশন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সীমান্তেও শুরু হয়েছে কড়া নজরদারি। রোববার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে মালদ্বীপ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসের নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শেষ করব জর্ডানে এক যুবকের ব্যতিক্রমী প্রতিবাদের খবর দিয়ে। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইসরায়েলকে লক্ষ্য করে যখন ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে, তখন বেশিরভাগ আরব দেশ ইরানের পক্ষ নিলেও জর্ডান ইসরায়েলের পক্ষ নেয়। জর্ডানের উপর দিয়ে যাওয়ার সময় ধ্বংস করে দেওয়া হয় ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। এতে খোদ জর্ডানেই শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। এবার গাজায় গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে এক যুবক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলের শহর আকাবায় একটি সরকারি ভবনের বাইরে ওই যুবক নিজ শরীরে আগুন ধরিয়ে দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি। 7 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেওয়ার এই ঘটনা ঘটে। এ সময় জর্ডানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা ব্যক্তির উপর গুলিবর্ষণ করতে দেখা যায়। জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় ওই জর্ডানি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কেউ কেউ এই ঘটনাকে 2011 সালে তিউনিসিয়ার ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াইজির আত্মহত্যার সঙ্গে তুলনা করেছেন। দর্শক, এই ছিল সারা বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।
সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।